আজকের প্রধান সংবাদে থাকছে দিনের সব বড় খবর, ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট একসাথে। আজকের খবরের শিরোনাম, ৩,০০০ টাকা পাবেন তো? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, এই ভুল থাকলে মিলবে না এক পয়সাও। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রধানমন্ত্রী মোদির সোনা কেনা বন্ধের আবেদন, ভয়ে কাঁথা ব্যবসায়ী থেকে কারিগরেরা। মহিলাদের অ্যাকাউন্টে ৪৫০০ টাকা, লক্ষ্মীর ভান্ডার ও অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় আপডেট। সোনার দামে বিস্ফোরণ, রূপা ৩ লাখ ছুঁই ছুঁই, নাবিশ্বাস উঠল মধ্যবিত্তের বিয়ের মরশুমে মাথায় হাত। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর মহিলাদের জন্য বড়সড় চমক নিয়ে হাজির হয়েছে নতুন সরকার। ভোটের প্রচার চলাকালীন বিজেপি যে অন্যতম বড় প্রতিশ্রুতি দিয়েছিল তা এবার বাস্তবায়নের পথে। মমতা সরকারের লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিতে রাজ্যে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার। এই প্রকল্পের অধীনে রাজ্যের মহিলারা এখন থেকে বর্তমান ভাতার প্রায় দ্বিগুণ অর্থাৎ মাসিক ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এই বিপুল পরিমাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কঠোর নিয়মাবলী ও গাইডলাইন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণায় স্পষ্ট হয়েছে যে যারা এতদিন লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই এখন অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আনা হবে। তবে সরকারের তরফে পুরনো গ্রাহকদের সমস্ত তথ্য ব্যাংক অ্যাকাউন্ট পুনরায় পর্যবেক্ষণ বা স্ক্রুটিনি করা হচ্ছে। যদি কোনো তথ্যে অসঙ্গতি ধরা পড়ে তবে তালিকা থেকে নাম বাদ যেতে পারে। তাই অন্নপূর্ণা ভান্ডার নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ দ্রুত সেরে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। প্রথমত, আবেদনকারীর নামে একটি বৈধ সক্রিয় নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ করা না থাকে তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে তা সম্পূর্ণ করুন, অন্যথায় আপনার ভাতা আটকে যেতে পারে। দ্বিতীয়ত, আবেদনকারীর অবশ্যই একটি বৈধ ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে। রেশন কার্ড ছাড়া কোনোভাবেই এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব নয়। এছাড়াও সরকারি নথির তালিকায় থাকতে হবে আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের কপি, পরিবারের আয়ের শংসাপত্র এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। আবেদনকারীর নিজস্ব একটি মোবাইল নম্বর থাকা আবশ্যিক, যাতে ভেরিফিকেশনের সময় সরকারি দপ্তর সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে এই প্রকল্পের সুবিধার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা মান নির্ধারণ করে দিয়েছে সরকার। আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। পাশাপাশি আবেদনকারীর নামে কোনো পাকা বাড়ি, 4 চাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে তিনি এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তাই ৩,০০০ টাকা পাওয়ার আনন্দ উপভোগ করার আগে সমস্ত নথিপত্র তৈরি রাখা এবং ব্যাংকের কাজ সেরে রাখাই এখন লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের প্রধান কাজ। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে, এই মর্মে সোমবার নবান্নে বৈঠক শেষে কলকাতা পুলিশকে জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার প্রথমবার পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর তিনি রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সাথেও ভার্চুয়াল বৈঠক করেন। এই বৈঠকে শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন বর্ষীয়ান রাজনীতিক ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো খামতি না থাকে। এই নির্দেশের পরপরই অবশ্য তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা এবং বিশেষ পাইলট গাড়ি প্রত্যাহারের সিদ্ধান্ত জারি হয়। কারণ তিনি একজন সাধারণ সাংসদ। সাধারণ সাংসদেরা যে নিরাপত্তা পান সেটুকুই তাঁর জন্য বরাদ্দ করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করে মুখ্যমন্ত্রী শুভেন্দু স্পষ্ট জানান, কোনো রাজনৈতিক নেতার উপর নির্দিষ্ট হামলার আশঙ্কা না থাকলে অহেতুক করদাতার টাকায় নিরাপত্তা বহর বাড়লে না এবং সরকারি অর্থের অপচয় বরদাস্ত হবে না। তার কথায়, পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের নিরাপত্তা সমৃদ্ধি নিশ্চিত করতে স্বচ্ছ দক্ষ প্রশাসন দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। উল্লেখ্য, 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলে ঘোষণার পর থেকেই মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কমা শুরু হয়েছিল। ভবানীপুরে হারের পরদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গার্ডরেল এবং তাদের বাসা কার্যালয়ের অতিরিক্ত নিরাপত্তাও পাকাপাকিভাবে সরানো হয়। লালবাজারের বিজ্ঞপ্তি অনুযায়ী 9 ক্যামাক স্ট্রিট, 121 কালীঘাট রোড,
188 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অতিরিক্ত বাহিনী আর মোতায়েন থাকবে না। রবীন্দ্র জয়ন্তীর এক অনুষ্ঠানে নিরাপত্তা শিথিলতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্ষেপের পরই বর্তমান মুখ্যমন্ত্রী এই নির্দেশ জারি করেছেন। পশ্চিম এশিয়া সংকটের অর্থনৈতিক চাপের মধ্যে 1 বছরের জন্য সোনা কেনা থেকে বিরত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন দেশ জুড়ে গহনার বাজারে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এই মন্তব্যের ফলে চাহিদা, কর্মসংস্থান এবং বিয়ের মরশুমের ব্যবসায় মারাত্মক আঘাত লাগতে পারে। মুম্বাইয়ের বিখ্যাত জাভেরি বাজার থেকে দিল্লির চাঁদনি চক এবং কলকাতার বউবাজার পর্যন্ত জুয়েলারি ব্যবসায়ীরা চিন্তিত যে প্রধানমন্ত্রীর মন্তব্য ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করতে পারে, বিশেষত এমন এক সময় যখন শিল্পটি মূলত বিবাহ সম্পর্কিত চাহিদার উপর নির্ভরশীল। ব্যবসায়ী এবং জুয়েলার্সরা কেবল বিয়ের মরশুমে কম বিক্রির বিষয়ে চিন্তিত নন, বরং চাহিদা কমে গেলে হাজার হাজার কারিগর, স্বর্ণকার এবং কর্মশালার শ্রমিকদের জীবন জীবিকার উপর এর প্রভাব পড়তে পারে, যারা দৈনন্দিন আয়ের জন্য গহনা ব্যবসার উপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন ভারত বছরে প্রায় 700 থেকে 800 টন সোনা ব্যবহার করে এবং বিশ্বের বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশগুলির মধ্যে অন্যতম। তিনি বলেন, যদি ভক্তরা 1 বছর সোনা কেনা বন্ধ করে দেন তবে ব্যবহারে প্রায় 800 টন থেকে 500 টনে নেমে আসতে পারে। শিল্পের এই উদ্যোগের কারণ হলো চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা ব্যবহারকারী দেশ হলো ভারত। এখানে সোনা শুধু বিয়ে ও উৎসবের জন্যই নয়, পারিবারিক সঞ্চয় এবং বিনিয়োগের জন্যও কেনা হয়। ক্ষুদ্র জুয়েলার্স, স্বর্ণকার, কারিগর এবং কর্মশালা পরিচালকদের ভয়, চাহিদা যদি দীর্ঘস্থায়ীভাবে কমে যায় তবে স্বর্ণশিল্পের সঙ্গে জড়িতদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শিল্পের একটি বড় অংশ ছোট ব্যবসা এবং অসংরক্ষিত শ্রম নেটওয়ার্ক দ্বারা পরিচালিত। ক্ষুদ্র জুয়েলার্স, কারিগর ও স্বর্ণকাররা চিন্তিত যে বিক্রি উল্লেখযোগ্যভাবে কমলে কর্মীদের বেতন দিতে তাদের অসুবিধা হতে পারে। যদি এই মন্দা বজায় থাকে তবে ছাঁটাইয়েরও হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন প্রধানমন্ত্রীর মন্তব্যের পর সোনার চাহিদা দীর্ঘস্থায়ীভাবে কমলে এই শিল্প প্রায় 10,000 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন সোনা আমদানির ক্রমবর্ধমান চাপ ভারতের বৈদেশিক ভারসাম্যের উপর প্রভাব ফেলছে, যা সরকারের উদ্বেগের মূল কারণ। যদি 1 বছরের জন্য সোনার কেনাকাটা কমে যায় তাহলে ভারত অর্থনৈতিকভাবে কিভাবে উপকৃত হতে পারে তা আগে ব্যাখ্যা করা হয়েছিল আমদানির সামগ্রিক হিসাব এবং চলতি হিসাবের ঘাটতির আলোকে। 1 জুন থেকে চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার। তবে অনেকেই মনে প্রশ্ন উঠছে, লক্ষ্মীর ভাণ্ডার ও নতুন প্রকল্পের টাকা কি একসাথে পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত। যেমনটা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সে কথাই রইল। আগামী 1 জুন থেকেই চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যার আওতায় প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। তবে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে আগের সরকারের চালানো প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে না। সেই সূত্রে প্রশ্ন উঠছে, তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্নপূর্ণা ভাণ্ডার একসাথে মিলবে? উল্লেখ্য, ভোটের প্রচারে গিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ অর্থ অর্থাৎ 3,000 টাকা করে দেওয়া হবে এবং নতুন প্রকল্প চালু করা হবে যার নাম দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডার। সেই মতো এবার ক্ষমতায় এসেছে বিজেপি, আর প্রতিশ্রুতি পূরণ করার জন্য গতকালই ঘোষণা করা হয়েছে যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে। এমনকি এও জানানো যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা যে অ্যাকাউন্টে ঢুকতো সেই অ্যাকাউন্টেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে। ফলে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল আরও বেড়েছে। এবার যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা দিয়েছে যে আগের চালু হওয়া প্রকল্পগুলি বন্ধ হচ্ছে না, সেই কারণে অনেকেই ভাবছেন 2 প্রকল্পের টাকা একসাথে মিলতে পারে। তবে এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে সেটাই নতুন রূপে অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে চালু হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ আগে যেখানে 1,500 টাকা মিলত সেখানে এখন 3,000 টাকা দেওয়া হবে। ফলে মাসে 4,500 টাকা পাওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো। শুধুমাত্র 3,000 টাকা করেই পাবেন মহিলারা। এছাড়া তফসিলি জাতি বা উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য আলাদা বাড়তি টাকার কথাও এখনও ঘোষণা করা হয়নি। প্রত্যেক যোগ্য মহিলা সমানভাবে 3,000 টাকা করে প্রতি মাসে পাবেন বলে জানা যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে আবেদনকারী মহিলাকে কিছু শর্ত পূরণ করতে হবে।
আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক 2.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পরিবারের কেউ সরকারি চাকরি করলে এই সুবিধা মিলবে না। আবেদনকারীর নামে 4 চাকা গাড়ি বা ট্রাক্টর থাকলে আবেদন বাতিল হতে পারে। এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং আমদানিতে অতিরিক্ত খরচের জেরে দেশের বাজারে লাগামহীনভাবে বাড়ছে সোনা ও রূপোর দাম। আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক টানাপোড়েন এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে অলংকার শিল্পে। এই পরিস্থিতির মোকাবিলায় সরকার সোনা ও রূপোর উপর বেসিক কাস্টমস ডিউটি বা আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 1 লাফে 15% করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সাধারণ ক্রেতাদের পকেটে টান পড়ছে। আজ 14ই মে টানা তৃতীয় দিনের মতো মহার্ঘ হল সোনা। গত 3 দিনে 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 1640 টাকা এবং 22 ক্যারেট সোনার দাম 1510 টাকা বৃদ্ধি পেয়েছে। জাতীয় রাজধানী দিল্লিতে আজ 24 ও 22 ক্যারেট উভয় প্রকার সোনার দাম 10 টাকা করে বেড়েছে। বর্তমানে দেশের প্রধান শহরগুলিতে সোনার দামে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে 1,54,140 টাকা এবং 22 ক্যারেট 1,41,310 টাকা। অন্যদিকে মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদে 24 ক্যারেট সোনার দামে 1,53,990 টাকা ও 22 ক্যারেট 1,41,160 টাকায় থিত হয়েছে। দক্ষিণের শহর চেন্নাইতে সোনার দাম দেশের মধ্যে সর্বোচ্চ। সেখানে প্রতি 10 গ্রাম 24 ক্যারেট সোনার জন্য গুনতে হচ্ছে 1,56,340 টাকা। এছাড়াও লখনৌ, জয়পুর, পাটনা এবং আহমেদাবাদেও সোনার দাম ঊর্ধ্বমুখী। 18 ক্যারেট সোনার ক্ষেত্রেও দামের এই তেজি ভাব বজায় রয়েছে, যার গড় মূল্য শহরভেদ 1,15,500 টাকা থেকে 1,19,510 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। অন্যদিকে সোনাকেও টেক্কা দিচ্ছে রূপোর বাজারে সম্প্রতি দর বৃদ্ধি।